নাও এবার আমরা পড়বো হলো আরেকটা চ্যাপ্টারের কিছুটা পোর্শন। মোল কনসেপ্ট পার্টটা তো তোমাদের ক্লাস 10 এ ছিল অলরেডি, তো তোমরা করেছো, এটা আমাকে কিছুটা অ্যাজিউম করে নিতে হচ্ছে, এবং আগের দিন করিয়েও ছিলাম। ঠিক আছে, নেক্সট আজকে করবো আমরা ভলিউমেট্রিক্স। ঠিক আছে, ভলিউমেট্রিক্স নিয়ে আমরা আলোচনা করবো, ভলিউমেট্রিক ক্যালকুলেশনস। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু টোটাল ফিজিক্যাল কেমিস্ট্রি মানে 33% মার্কসে তুমি স্ট্রাগল করবে। ঠিক আছে, 33% মার্কসে তুমি স্ট্রাগল করবে ক্লাস 11 এবং ক্লাস 12 দুবার। ঠিক আছে, আমি খুব ক্লিয়ারলি তোমাকে বলে দিচ্ছি যেটুকু যেটুকু পড়তে হবে এবং পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি মোলস হচ্ছে হলো মোলস। মোলস যদি বার করতে হয়, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, তাই তো, মোলস যদি বার করতে হয় আমরা এন দিয়ে ডিনোট করি। এটা হলো বেসিক্যালি ওয়েট বাই মলিকিউলার ওয়েট, এটা হলো মোলস। ঠিক আছে, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো যেটাকে বলা হয় নাম্বার অফ ইকুইভ্যালেন্স। এটাকে আমি জেনারেলি এইভাবে লিখি, তোমরা তোমাদের মতো লিখতে পারো, আই ডোন্ট কেয়ার। সো দিস ইজ ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট, ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, একটা নতুন জিনিস তুমি পেলে, আগে পেয়েছিলে মলিকিউলার ওয়েট, এখন পাচ্ছ ইকুইভ্যালেন্ট ওয়েট। সো ম্যাটারটা হয়ে যাচ্ছে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট। What is equivalent weight? That is what we are going to study. দেখো, যে কোনো সাবস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি সেটাকে বলে দিই তোমাদের। ওয়েট অফ এ সাবস্ট্যান্স, weight of a substance which reacts with, ठीक है, which reacts with 1.008 ग्राम हाइड्रोजन अथवा 8 ग्राम ऑक्सीजन अथवा 35.5 ग्राम ক্লোরিন। ঠিক আছে, এটা হলো বেসিক ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্ট। এটা মাথায় রাখবে। সো এটা দু রকম হতে পারে, আইদার ইট রিঅ্যাক্টস অর লিবারেটস, মানে রিঅ্যাকশনে আইদার এদের এই সাবস্টেন্সটা এদের সঙ্গে রিঅ্যাকশন করবে অথবা লিবারেট করবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার কোশ্চেন আসছে হলো এইগুলো কোথা থেকে পেলাম, কোথা থেকে এলো, প্রবলেম ওখানে। ঠিক আছে, দেখো একটা হাইড্রোজেনের অ্যাটমের যদি তুমি বলো, ঠিক আছে, হাইড্রোজেনের অ্যাটম অথবা আই উইল সে অ্যাটমিক ওয়েট কত, একটা হাইড্রোজেনের অ্যাটমের ওয়েট না, অ্যাটমিক ওয়েট কত, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কে বলতে পারো, বলো, হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট কত? বলতে পারছো না? হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট নট ওয়েট অফ দ্য অ্যাটম, একটা অ্যাটমের ওয়েট চাইছি না, অ্যাটমিক ওয়েট চাইছি। 1, কারেক্ট। সো বেসিক্যালি ওটা হলো 1.008 গ্রাম। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েটটা আর কিছুই না, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। অ্যাটমিক ওয়েট কত হাইড্রোজেন? 1.008, হাইড্রোজেন ভ্যালেন্সি কত? 1, হয়ে গেল। এবার বলছো অক্সিজেনের ক্ষেত্রেও করো, কোনো অসুবিধা নেই। অক্সিজেনের ক্ষেত্রে বলো, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? তোমরাই বলো, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত? 16। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? এটা 16। অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি কত অক্সিজেনের? 2, তাহলে 8। ঠিক আছে, ক্লোরিনের করো, ক্লোরিন অ্যাটমিক ওয়েট কত?
ক্লোরিনের অ্যাটমিক ওয়েট, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট কত? 35.5, ভেরি গুড। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 35.5 ডিভাইডেড বাই 1, দ্যাট ইজ 35.5। দেখতে পাচ্ছ এখানে 35.5 আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট ইজ গেটিং ইউজড, নাথিং এলস। ঠিক আছে, বাট কিছু কিছু অঙ্কে তোমাকে এইগুলো ইউজ করতে হবে কিন্তু। হ্যাঁ, ক্লিয়ার সবার কাছে? ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি করে ক্যালকুলেট করতে হয় ফর এলিমেন্টস, ফর এলিমেন্টস। ঠিক আছে, এবার এখান থেকে বলো আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হলো দেখা যাচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্স। তাহলে অ্যাটমিক ওয়েটটা কি? ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্স। অ্যাটমিক ওয়েটটা হলো ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্স। এখান থেকে কি আমরা বলতে পারি না atomic weight is either more than or equal to equivalent weight? It is a very important relationship. Atomic weight either equivalent weight থেকে বেশি হবে অথবা ইকুয়াল হবে। ইকুয়াল হতে পারে, এই যে যদি ভ্যালেন্সি 1 হয় তাহলে ইকুয়াল হবে। সবার কাছে ক্লিয়ার আছে অবধি? বলো সবার কাছে ক্লিয়ার কিনা বলো। বুঝে দিলাম তাহলে। তোমার নিজস্ব বিষয় লিভ করবে না থাকবে, আমি কি বলবো। এবার হলো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাসিডস। ইকুইভ্যালেন্ট ওয়েটস অফ অ্যাসিড হলো মলিকুলার ওয়েট বাই বেসিসিটি শোন। ঠিক আছে, বেসিসিটি শোন মানে যতটা বেসিসিটি ওখানে ওই জায়গায় দেখিয়েছে। ঠিক আছে, বেসিসিটি যতটা দেখিয়েছে কিরকম আমি দেখাচ্ছি তোমাদের। ধরো একটা অ্যাসিড নিচ্ছি আমি H2SO4, কোন একটা রিঅ্যাকশন হলো সেখানে H2SO4 এরকম হলো 2H প্লাস প্লাস SO4 2 ঠিক আছে, তাহলে কি হলো দুটো হাইড্রোজেন প্লাস ছেড়ে দিয়েছে, দুটো হাইড্রোজেন আয়ন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে H2SO4 এর বেসিসিটি কত? 2, because the basicity shown by H2SO4 in this reaction is 2, কারণ কি দুটো হাইড্রোজেন আয়ন ছেড়েছে। এই সেম H2SO4 যখন একটা হাইড্রোজেন আয়ন ছাড়বে এবং HSO4 মাইনাস তৈরি করবে, এবার কটা হাইড্রোজেন আয়ন ছাড়ছে? একটা, তাহলে এখানে বেসিসিটি কত? 1। সো ইট ইজ রিঅ্যাকশন ডিপেন্ডেন্ট, যেটা আমি বলতে চাইছি। তো এই রিঅ্যাকশনটাতে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 হচ্ছে হলো মলিকুলার ওয়েট H2SO4 এর 98 ডিভাইডেড বাই বেসিসিটি 2 আছে, তার মানে 2 49। On the other hand, এই রিঅ্যাকশনটাতে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ H2SO4 হলো মলিকুলার ওয়েট 98, বেসিসিটি shown is 1, so 98। সবার কাছে ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো ভাই। বল দিদি স্টার্ট তুলেছিস, বল কি বলবি বল, মানে ইয়েতে লেখ আমি দেখছি। ওকে, যদি সেম জিনিসটা বেসের ক্ষেত্রে হয়, বেস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, এখানে দেখা যাবে। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস সেম হবে, আলাদা কিছু না, মলিকুলার ওয়েট বাই অ্যাসিডিটি শোন। অ্যাসিডিটি শোন যতটা, যদি কোনো স্পেসিফিক রিঅ্যাকশন দিয়ে দেয় সেই রিঅ্যাকশন, হ্যাঁ HCl এর একটা ইকুইভ্যালেন্ট ওয়েট, একদম কারেক্টলি বলেছি যে HCl এর একটা ইকুইভ্যালেন্ট ওয়েট, বিকজ ইট ইজ এ মনোবেসিক অ্যাসিড।
ঠিক আছে, and HCl এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট সেম। আর এখানে আমি বলছি বেসের কথা, বেসের ক্ষেত্রে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই অ্যাসিডিটি সমান। তো এটা আলাদা করে এক্সপ্লেন করার আশা করি কিছু নেই। হয়ে গেছে, মুছে দেবো এটা, মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম। এবার ধরো কোনো একটা সল্ট আছে, সল্টের ক্ষেত্রে কি হয়, সল্টস এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে হলো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ভ্যালেন্সি অফ ক্যাটায়ন্স। টোটাল ভ্যালেন্সি, ঠিক আছে, টোটাল ভ্যালেন্সি অফ দ্য ক্যাটায়ন্স দেখতে হবে তোর ইয়ের ক্ষেত্রে, সল্টস এর ক্ষেত্রে, ঠিক আছে। এবার ধর আমি তোকে একটা সল্ট দিলাম, ধর Al2SO4 হোল থ্রাইস, এটার জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট ধর বার করতে দিলাম। প্রথমত মলিকুলার ওয়েটটা বার কর, এখানে কত হচ্ছে বলো আমাকে, মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে। বল একজন বল, মলিকুলার ওয়েটটা কত হচ্ছে? কত আসছে? একজন বলছে 340, একজন বলছে 276, কোনটা নেব? আর দু তিনজন বলুক, তাহলে দেখছি। 276 হওয়ার চান্সেস আমার কাছে কম লাগছে এখানে, কারণ এটাতেই তো 3 into 96 হয়ে যাচ্ছে, 288 হয়ে যাচ্ছে এই পার্টটা। 342 আর একজন বলছে। ফিফটি 57? অনন্য এতগুলো যোগ করে 57 আসতে পারে না, ইম্পসিবল বিষয়। অ্যান্সার কি 57 এসছে? সেটা হতে পারে। 342.14, ওকে আইল টেক 342 এনিওয়েজ, ছাড়ো।
অ্যান্সার হতে পারে, অন্যই জানি না আমি, বাট এটা তো 342 আসছে মলিকুলার ওয়েট। টোটাল ভ্যালেন্সি অফ ক্যাটায়ন কত হবে? টোটাল ভ্যালেন্সি অফ ক্যাটায়ন বাবা কেউ করনি? হ্যাঁ 6 কারেক্ট। 2 দুটো অ্যালুমিনিয়াম 3 প্লাস করে আছে, তাহলে 6। এবার এটা যদি ভাগ করে দেখ কত আসছে। কত ভাই? 57 হতে পারে, হয়তো ভাগ করে দেখেছো বোধহয় নাকি? হ্যাঁ 57 কারেক্ট অনন্য, ভেরি গুড। হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো এটা? 342 ডিভাইডেড বাই 6, 57। কারো কোনো অসুবিধা নেই তো? তাহলে এগোচ্ছি তাহলে। এরপরে হলো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্টস। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্টস, equivalent weights of oxidizing and reducing agents। ঠিক আছে, সো দেখো আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি KMnO4 নিয়ে, এটাই সব থেকে বেশি আসে। সো KMnO4 অ্যাসিডিক মিডিয়ামে যখন রিঅ্যাকশন করে, অ্যাসিডিক মিডিয়াম, তখন এটা Mn2+ হয়ে যায়। ঠিক আছে, এই ম্যাঙ্গানিজের এখানে অক্সিডেশন স্টেট বার করতে, অক্সিডেশন স্টেট মানে ওয়ান কাইন্ড অফ ব্যালেন্স, তো এটাকে X ধরে নাও। ঠিক আছে, আর পটাশিয়ামের ভ্যালেন্সি কত হয়? +1, তাই তো আমরা জানি। অক্সিজেনের ভ্যালেন্সি 2 হয়, বাট যেহেতু ইলেকট্রোনেগেটিভ সেহেতু আমি মাইনাস ধরবো, -2 × 4, চারটে আছে। এই টোটালটা চার্জ কত? 0। তাহলে এখান থেকে আমি X এর ভ্যালু পাচ্ছি 7। টোটালটা চার্জ হচ্ছে 0, X এর ভ্যালু পাচ্ছি 7, তাহলে এটার অক্সিডেশন স্টেট হলো +7। আর এই +7 থেকে হয়ে যাচ্ছে +2, দিস ইজ রিডাকশন। যদি কমে তাহলে রিডাকশন। ঠিক আছে, +7 থেকে হয়ে যাচ্ছে +2, কমছে রিডাকশন। এই চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট তাহলে কত হচ্ছে? চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কত হচ্ছে? তার ফর্মুলা ওয়েট অফ রিঅ্যাক্ট্যান্ট কত হচ্ছে? চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট 5। এইবার নাও the formula is equivalent weight is equal to molecular weight divided by change in oxidation state, that is 5 এই ক্ষেত্রে। বাট এটা আমাদের নরমাল ফর্মুলা কি হবে? চেঞ্জ ইন OX স্টেট। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারলে বলো, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে মলিকুলার ওয়েট হচ্ছে হলো তোমার, এটার মলিকুলার ওয়েট আছে 158 আই গেস। সো 158 ডিভাইডেড বাই 5 যা হয় সেটা অ্যান্সার হবে 31.6। আমি একটা দিচ্ছি, এটা করো। K2Cr2O7, এটাও যখন অ্যাসিডিক মিডিয়ামে দাও তখন এটা আসে হলো Cr3+। ঠিক আছে, আমার কোশ্চেনটা হলো ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই N।
এই এন্টার ভ্যালু এই রিঅ্যাকশনে কত করো? অনিকেত পাল 5 এলো কি করে বাবা? প্রথম কথা সবাই বলো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত এসছে এখানে, প্লাস কত? +6 সবার এসছে, অনন্যই এসছে তোমার +6। ওকে, তাহলে এটা +6, এখান থেকে চেঞ্জ কত হচ্ছে 3। এটা কটা ক্রোমিয়ামের এসেছিল +6? দেখো তুমি এটা ডেফিনেটলি x ধরেছিলে, তাহলে 2 × 1 সো 2 প্লাস 2x নিয়েছিলে, রাইট? -14 এসেছিল ইকুয়াল টু 0 করেছিলেন। x এর ভ্যালু তোমার 6 এসেছিল। এই x এর ভ্যালু যে 6 এসেছিল ওটা একটা ক্রোমিয়ামের জন্য, দুটোর জন্য কিন্তু নয়, তাই না? একটা ক্রোমিয়ামের জন্য তোমার 6 এসেছিল, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, চাপ নিও না। সো এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2cr + 3+ লেখা উচিত অ্যাকচুয়ালি, দুটো cr আছে, দুটো cr থাকবে ডেফিনেটলি। সো এখানে যদি একটা ক্রোমিয়াম থাকে, একটা ক্রোমিয়াম, তাহলে +6 থেকে +3 যাচ্ছে, কিন্তু আছে তো দুটো ক্রোমিয়াম, তাই না? আছে কটা ক্রোমিয়াম? দুটো ক্রোমিয়াম আছে, তাহলে একটা কি করে হবে? দুটো হবে না? এই +6 থেকে +3 যাওয়ার গল্পটা হচ্ছে হলো, কেউ যদি ধরো +6 চার্জ থাকে সেখান থেকে +3 যাচ্ছে, তার মানে হচ্ছে হলো তিনটে ইলেকট্রন নিচ্ছে। তিনটে ইলেকট্রন নেওয়াতে কি হচ্ছে, এখানে তিনটে চার্জ নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, +3 পড়ে থাকছে, ঠিক আছে? কিন্তু এখানে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে এরকম একটা হয়েছে প্লাস আর একটা এরকম হয়েছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন নিয়েছে? 6টা ইলেকট্রন। এই যতগুলো ইলেকট্রন নেবে সেটাই হবে আমার n এর ভ্যালু। সো এখানে এটা হবে 6 নট 3। যতগুলো আছে ততগুলো নিতে হবে, মানে দুটো ক্রোমিয়াম ছিল, একটা ক্রোমিয়ামের জন্য 3 চেঞ্জ হচ্ছে, দুটো ক্রোমিয়ামের জন্য 6 চেঞ্জ হবে। সো বাই 6। সবার কাছে ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা বলো, হ্যাঁ না কিছু একটা বলতে হবে ভাই, নাহলে এগোতে পারবো না, অনেক কিছু আছে এরপরে আবার। শোনা গেল না? ও তোর তো আবার কানেকশন প্রবলেম, ঠিক বলছি। একটা ক্রোমিয়ামের জন্য চেঞ্জ হচ্ছে তিনটে, তাই তো? তাহলে +6 ছিল, +6 থেকে +3 হচ্ছে, তার মানে কি হয়েছে, 6 পজিটিভ ছিল, সেখান থেকে 3 পজিটিভ হচ্ছে, তাহলে ডেফিনেটলি তিনটে ইলেকট্রন নিয়ে এখানে তিনটে প্রোটনকে অথবা তিনটে পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে দিয়েছে, তাই জন্য তিনটে পড়ে আছে, তাহলে তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে +6 থেকে যখন +3 গেছে। সিমিলারলি এখানে তো একটা ক্রোমিয়ামে এটা হয়েছে, কিন্তু এখানে তো আছে দুটো ক্রোমিয়াম, তাহলে আর একটার জন্য একই রকম হবে। তাহলে টোটাল কটা ইলেকট্রনের গল্প হলো? 6টা ইলেকট্রনের গল্প হলো, তাহলে ডিভাইডেড বাই 6 হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, চলো
এরপর আমরা পড়লাম ইকুইভ্যালেন্সটা আমাদের মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস করব। দেখো তোমরা তোমাদের বইতে দেখবে মোলালিটি আছে, তিনটে ইম্পর্টেন্ট প্যারামিটারস আছে যেটা দিয়ে তোমরা কনসেন্ট্রেশন মেজার করো। আমাদের আমি বলছি, আমি সবকটাই বলে দিচ্ছি তোমাকে। মোলারিটি আছে, এটা হলো মোলারিটি, then you have molality, then you have normality, ঠিক আছে, এখানে শেষ নেই, আরো প্রচুর আছে। then you have mole fraction, then you have ppm, then you have formality and etc etc, ঠিক আছে। এর মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে দুটো, ইনফ্যাক্ট তিনটেই ধরো, সেটা হলো এইটা আর এটা হলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুটো, সেই দুটো দিয়ে তোমার সবথেকে বেশি কোশ্চেন আসবে এবং এই দুটোই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটার মধ্যে মনে রাখবে this molality is independent of temperature and pressure. ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ভালো করে আমরা পড়বো এই জিনিসটা। আশা করি তোমরা এখনো কেউ টায়ার্ড নাও, আমি তো টায়ার্ড নই ডেফিনেটলি, তো তোমাদের হওয়া উচিত না। ওকে, এবার আমরা ফার্স্টে পড়বো হলো মোলারিটি, যেটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল এম দিয়ে। এগুলো কিসের জন্য ইউজ করা হয়? দিস ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ এ সাবস্টেন্স ইন এ সলিউশন। সো হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি হলো নাম্বার অফ মোলস of solute by volume of solution, ठीक है, in liters, ঠিক আছে। তো এটাকে ছোট করে আমি কি লিখতে পারি? ছোট করে আমি এরকম লিখতে পারি, নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই ভলিউম, ঠিক আছে, ইন লিটার্স। এই ইকুয়েশনটা থেকে আমি এটা লিখতে পারি না, n is equal to m into volume, লিখতে পারি। moles is equal to molarity into volume in liters। এবার ধরো আমি দুই দিকেই 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এটা বলো মোলারিটি ইনটু এই যে ভলিউমটা লিটারে আছে তার সঙ্গে 1000 মাল্টিপ্লাই করে দিলে ভলিউমটা কিসে আসবে বলো? ভলিউমটা কিসে আসবে? মিলিলিটার। ভেরি গুড, তাহলে ভলিউম ইন মিলিলিটার। মোলস এর সঙ্গে 1000 মাল্টিপ্লাই করে দিলে সিমিলারলি এটাকে বলে হলো মিলিমোলস। এটা একটা নতুন টার্ম, তোমাদের মাঝে মাঝে কাজে লাগবে। যদি মিলিমোলস ক্যালকুলেট করতে হয় তাহলে মোলারিটির সঙ্গে ভলিউম ইন মিলিলিটারটা মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? এত অবধি অসুবিধা থাকলে বলো, বুঝতে পেরেছো কিনা দেখো, অসুবিধা থাকলে বলো। বুঝতে পেরেছো সবাই? আমি এগোচ্ছি তাহলে, হ্যাঁ? আচ্ছা, এবার নেক্সট আমরা পড়বো হলো নরমালিটি। হোয়াট ইজ নরমালিটি? নরমালিটি আমরা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এন, ঠিক আছে। সিমিলার কাইন্ড অফ ফর্মুলা, শুধু এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ নাম্বার অফ মোলস ছিল এম, এখানে চলে আসবে নাম্বার অফ ইকুইভ্যালেন্স এন ই কিউ ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার। আর কোনো ডিফারেন্স নেই। নরমালিটি ইজ নাম্বার অফ ইকুইভ্যালেন্স ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার্স। ক্লিয়ার? এটাই। এবার দেখো আমি লিখতে পারি ডেফিনেটলি নাম্বার অফ ইকুইভ্যালেন্স is equal to n into volume in liters, লেখা যায়। এখান থেকে আমি লিখতে পারি দুদিকে যদি আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিই
তাহলে এটা কি লিখতে পারি, n ইনটু ভলিউম ইন মিলিলিটার করে দিয়েছি মাল্টিপ্লাই, হ্যাঁ আর দেখালাম না, এটা ডাইরেক্ট করে দিয়েছি। এটা কি, এটাকে বলে মিলি, আগেরটা কি ছিল ইকুইভ্যালেন্স, এটা হলো মিলি ইকুইভ্যালেন্স is equal to n into v in milliliter। কারো কোনো ডাউট আছে ভাই, বলো। ডাউট থাকলে বলো, আর না থাকলেও বলতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার আছে, ক্লিয়ার একই না? আর একটা নতুন জিনিস শিখে গেলাম, মিলি ইকুইভ্যালেন্স, মিলিমোলস মিলি ইকুইভ্যালেন্স। ক্লিয়ার না সবার কাছে? ওকে, এটাকে আমরা ছোট করে এমইকিউ লিখি, ঠিক আছে, এমইকিউ। এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, তাহলে আই হোপ সবার কাছে এটা ক্লিয়ার আছে। এবার দেখো আমরা এক্ষুনি কি পেলাম, মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস ভলিউম ইন লিটার। এটাকে আমি লিখতে পারি ওয়েট বাই মলিকিউলার ওয়েট বাই ভলিউম ইন লিটার, লিখতে পারি। কিছুক্ষণ আগে তোমরাই আমাকে বললে ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কোনো একটা নাম্বার যেটা n হয়, সে তোমার ভ্যালেন্সি হতে পারে, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিস হতে পারে, আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা হোয়াট এভার ইট ইজ, তা আমি এখানে ডেফিনেটলি এখান থেকে এটা লিখতে পারি মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু n ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট, লিখতে পারি আমি এটা। তাহলে এইখানটাতে আমি একটু চেঞ্জ করছি, ওয়েট বাই n ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট লিখলাম বাই v ইন লিটার্স। এটাকে আমি লিখতে পারি ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু 1 বাই n v লিটার্স। কোনো অসুবিধা নেই কারো? ডাউট থাকলে বলো, নেই তো? ওকে, এবার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি, ইকুইভ্যালেন্স নাম্বার অফ ইকুইভ্যালেন্স আর ভলিউম ইন লিটার ইনটু 1 বাই n। এই জিনিসটা কি, দিস ইজ নাথিং বাট নরমালিটি, রাইট? সো আমি লিখতে পারি মোলারিটি ইজ ইকুয়াল টু নরমালিটি ইনটু 1 বাই n। তাহলে এখান থেকে আমি লিখতে পারি নরমালিটি ইজ ইকুয়াল টু n ইনটু মোলারিটি। আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই জায়গা থেকে আমি ক্লিয়ারলি বলতে পারি অল দা টাইম নরমালিটি উইল বি আইদার ইকুয়াল অর মোর দ্যান মোলারিটি। নরমালিটি কোনোদিনও মোলারিটির থেকে কম হয় না, ঠিক আছে? নরমালিটি কোনোদিনও মোলারিটির থেকে কম হয় না। ক্লিয়ার সবার কাছে? কারো কোনো ডাউট থাকলে বলো, নরমালিটি যদি মোলারিটির কোনো ডাউট থাকে তাহলে সেটা বলো। পুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা নেক্সট আমরা এখন যেটা পড়বো সেটা হলো মোলারিটি। এটা ইউজ খুব কম, ঠিক আছে, খুবই কম ইউজ হয় এটা, শুধু সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 12 এ, ওখানে ইউজ হয়। সো মোলারিটি ইজ নাম্বার অফ মোলস, ঠিক আছে, নাম্বার অফ মোলস। উপরেরটা একদম সেম, কোনো ডিফারেন্স নেই মোলারিটির সাথে। নিচে হচ্ছে তোমার ওয়েট অফ সলভেন্ট, এটা কি নাম্বার অফ মোলস অফ সলিউট, ঠিক আছে, সলিউট। এটা হলো ওয়েট অফ সলভেন্ট ইন কেজি,
ठीक है, weight of solvent in kg, this is the formula, this is absolutely independent of your temperature and pressure, কারণ এখানে কোনো ভলিউম নেই নিচে, আগে কোনো ভলিউম ছিল, এখানে দেখো মাস আছে, তো মাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার এন্ড প্রেসার, উই অলরেডি নো দ্যাট। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করব সেটা হলো দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা হলো মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনটা জেনারেলি আমরা গ্যাসের জন্য ইউজ করি মোল ফ্র্যাকশন, এবং এটা আমরা ডিনোট করি x দিয়ে। ঠিক আছে, মোল ফ্র্যাকশনটা কি জিনিস, ধরো একটা মিক্সচার আছে, সেখানে ধরো n1 নাম্বার অফ, ধরো n1 বলবো না, NH2 হলো নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন আছে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরো নাম্বার অফ মোলস অফ অক্সিজেন আছে NO2। অসুবিধা নেই, অক্সিজেন হাইড্রোজেন এভরিথিং ফাইন। এইবার মোল ফ্র্যাকশনটা তুমি কত বার করবে, মোল ফ্র্যাকশনটা কি করে বার করবে, মোল ফ্র্যাকশন অফ কিসের, ধরো তুমি বার করছো মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন, মানে টোটাল নাম্বার অফ মোলস এর মধ্যে কত নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন আছে, সিম্পল NH2 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, টোটাল নাম্বার অফ মোলস মানে এটা প্লাস এটা, ব্যাস এই হলো মোল ফ্র্যাকশন, আলাদা কিছু নেই। ঠিক আছে, এবার এটা ধরো হাইড্রোজেনের বার করছো তাহলে XH2, আর যেহেতু এটা ফ্র্যাকশন তাহলে তুমি XO2 যদি বার করতে যাও তাহলে জাস্ট 1 মাইনাস XH2 করলেই হয়ে যাবে। বলো কোনো ডাউট আছে এটাতে, কারো কারো কোনো ডাউট আছে কিনা বলো, মোলালিটি আর মোল ফ্র্যাকশন যাদের যাদের একটু একটু মিস হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, অনন্যই অনিকেতের অনেক সময় ডিসকানেক্ট হচ্ছে, কানেকশন প্রবলেম আসছে, বুঝতে পারছি এখান থেকে দেখছি যখন, তো একটা মনে রাখো পুরোটাই রেকর্ড হচ্ছে, ডোন্ট হ্যাভ টু ওয়ারি, ইট উইল বি আপলোডেড বাই টুনাইট, রাতের মধ্যে দেখে নিও যেখানে যেখানে মিস হয়েছে। এটা না, আচ্ছা বলছি, ধরো একটা তোমার কাছে মিক্সচার আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, সেখানে হাইড্রোজেনের মোলস আছে NH2। ঠিক আছে, লেটস টেক এ নিউমেরিক্যাল নাম্বার, কোনো অসুবিধা নেই, লেটস টেক এ নিউমেরিক্যাল নাম্বার, হাইড্রোজেনের মোল আছে 2, অক্সিজেনের মোল আছে 3। ঠিক আছে, তাহলে মোল ফ্র্যাকশন অফ হাইড্রোজেন বার করতে দিল XH2, এটা বেসিক্যালি হলো নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। সো নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন কত, 2, আর টোটাল নাম্বার অফ মোলস কত, 2 প্লাস 3 মানে 5। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এটা 2/5 XH2, তাহলে XO2 যদি বার করতে হয় তোমার আবার এরকম করার দরকার নেই যে এটা 3/5, এটা না করেও তুমি ডাইরেক্ট করতে পারো XO2 is equal to 1 minus XH2, that is 1 minus 2/5 is equal to 3/5। বুঝতে পেরেছো? ওকে, এবার নেক্সট আমরা পড়বো হলো ppm, that is parts per million। আমি জেনারেলি এগুলো এত ডিটেইলে পড়াই না, ppm এগুলো বইতে থাকে, লোকে দেখে নেয়, আর স্টিল আমি করিয়ে দিচ্ছি তোমাদের। ppm, that is parts per million, এই জিনিসটা কি দেখো, যদি তোমাকে ppm বার করতে দেয় তাহলে প্রথমে তুমি যেটা করতে হবে মাস অফ সলিউট, মাস অফ সলিউট এটা করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, বাই টোটাল মাস অফ সলিউশন। করলে ppm মানে হলে 1 মিলিয়ন পার্টসে কতটা থাকবে। এখানে কি হচ্ছে, এটা ধরো তুমি গ্রামে নিলে, ঠিক আছে, এটা ধরো তুমি গ্রামে নিলে, এটাও গ্রামে নিলে, তাহলে কি হয় ব্যাপারটা, 1 গ্রাম সলিউশনের মধ্যে কত গ্রাম সলিউট আছে এটাই তো বোঝায়। কিন্তু তোমাকে কিন্তু 1 গ্রামে বার করলে হবে না, 10 টু দি পাওয়ার 6 গ্রামে বার করতে হবে। তাহলে কি করবে, ইনটু 10 টু দি পাওয়ার 6, এটা হলো ppm, ব্যাস, আর কিছু করার দরকার নেই ppm এর জন্য। ppm যদি বার করতে দেয় এইটুকু করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই মোটামুটি বুঝতে পেরেছো? তাই তো আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম তোমাদের ভলিউমেট্রিক ক্যালকুলেশনে। নেক্সট উইক আমরা ভলিউমেট্রিক ক্যালকুলেশনের অঙ্কগুলো করবো, অর্থাৎ তার মানে ভলিউমেট্রিক ক্যালকুলেশনে তোমাদের কোনো এইচডব্লিউ কিংবা বাড়িতে জাস্ট এগুলো রিভাইজ করলেই হয়ে যাবে যেগুলো আমি পড়ালাম। আচ্ছা, বাট তোমাদের যেটা করতে হবে অ্যাটমিক স্ট্রাকচারটা কিন্তু
তোমাদের পুরোপুরি ফিনিশ করতে হবে, ঠিক আছে?